আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আজ শুরু হচ্ছে। সংক্ষিপ্ত এই অধিবেশনে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট প্রস্তাব পেশ করা হবে। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নির্ধারিত সময় 7ই ফেব্রুয়ারির মধ্যেই সম্পূর্ণ করা সম্ভব হবে বলে নির্বাচন কমিশন আস্থা ব্যক্ত করেছে। এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে কমিশন। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনা নিয়ে সুপ্রিম কোর্টে দায়ের মামলার আজ শুনানি। আদালতের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার কলকাতার চিংড়িঘাটায় মেট্রো রেল প্রকল্পের জন্য জমি দেয়নি বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অভিযোগ করেছেন। কলকাতা বইমেলা আজ শেষ হচ্ছে। ফ্র্যাঙ্ক কোরেল ডেতে ইডেনে আজ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যের সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আজ শুরু হচ্ছে, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। সংক্ষিপ্ত এই অধিবেশনে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট বা ব্যয় মঞ্জুরি প্রস্তাব পেশ করা হবে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় গতকাল প্রথা মাফিক সর্বদলীয় ও কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের পর জানান, সাম্প্রতিককালে প্রয়াত বিশিষ্ট ব্যক্তিদের উদ্দেশ্যে শোক প্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে অধিবেশনের সূচনা হবে। তারপর সভা দিনের মতো মুলতুবি হয়ে যাবে। তবে বিরোধী বিজেপির কোনো প্রতিনিধি গতকালের বৈঠকে যোগ দেননি। একটি প্রতিবেদন। এসআইআর ইস্যুতে এবার উত্তপ্ত হতে চলেছে রাজ্য বিধানসভার অন্তর্বর্তী বাজেট অধিবেশন। চলতি বছর রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হচ্ছে না। তার পরিবর্তে ভোটার অ্যাকাউন্ট পেশ করা হবে 5ই ফেব্রুয়ারি। কাজেই এই অন্তর্বর্তী বাজেট নিয়ে কোনো মহলেই তেমন কোনো কৌতূহল নেই। তবে শুক্রবার সরকার পক্ষের আনা এসআইআর প্রস্তাবের উপর আলোচনায় এবারের অধিবেশনের মূল আকর্ষণ হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে এসআইআর প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী দিল্লিতে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠক ব্যর্থ হয়ে যাওয়ার পরে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আগাগোড়াই এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করেছে। বিধানসভায় আলোচনায় অংশ নিয়ে তারা নিজেদের মতামত জানাবেন বলেও স্পষ্ট জানানো হয়েছে বিজেপির পরিষদীয় দলের তরফে। ফলে শাসক বিরোধী চাপানুতরে বিধানসভার এই সংক্ষিপ্ত অধিবেশন ফের উত্তপ্ত হয়ে উঠবে বলে মনে করছে রাজনৈতিক মহল। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নির্ধারিত সময় অর্থাৎ 7ই ফেব্রুয়ারির মধ্যেই সম্পূর্ণ করা সম্ভব হবে বলে নির্বাচন কমিশন আস্থা ব্যক্ত করেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল গতকাল সাংবাদিকদের বলেন, 1.5 কোটিরও বেশি ভোটদাতার শুনানি প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। নির্ধারিত দিনের মধ্যেই এই কাজ শেষ হবে বলে তাঁর দাবি। পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা সম্পূর্ণ নির্ভুল ও ত্রুটিমুক্ত রাখতে সর্বস্তরে নজরদারির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিভিন্ন শুনানির পর যে সমস্ত তথ্য আপলোড করা হচ্ছে, মাইক্রো অবজারভাররা তা খুঁটিয়ে পরীক্ষা করে দেখছেন। অন্যদিকে বিশেষ পর্যবেক্ষকেরা অনলাইনে জমা করা সব নথিপত্র ও তথ্য সুপার চেকিং বা পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে বিস্তারিত পরীক্ষা করছেন। এতদিন যে সমস্ত মাইক্রো অবজারভার শুনানি কেন্দ্রে ছিলেন, তাদের এখন ভোটার তালিকা চূড়ান্ত করার কাজে নিযুক্ত রোল অবজারভার সহায়তা করার কাজে লাগানো হয়েছে। 7,44,000-এরও বেশি ভোটদাতা ইতিমধ্যেই তালিকায় তাদের নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন। এসআইআর প্রক্রিয়ায় নাম ও পদবীর বানান ভুল করে ভোটদাতাদের হয়রানির জন্য জড়িতদের সাসপেন্ড করার দাবি জানিয়ে বিজেপির এক প্রতিনিধি দল গতকাল লোকভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে স্মারকলিপি দেয়। 15 সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে সাংবাদিকদের তিনি বলেন, এসআইআর প্রক্রিয়া ব্যাহত করার জন্যই পরিকল্পিতভাবে বিএলও, ইআরও, এইআরওদের একাংশ নাম ও পদবীর বানান ভুল করছেন। মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা, কোচবিহার, পূর্ব মেদিনীপুর বেশ কয়েকজন জেলা শাসকের বিরুদ্ধে আমরা বসিরহাট ট্যুর ভিডিওর মতো সাসপেনশনের দাবি করি এবং গোটা রাজ্য জুড়ে কয়েক লক্ষ নাম এবং পদবীর বানান ভুল মুখ্যমন্ত্রী এবং আইপ্যাকের নির্দেশে যে বিএলওরা করেছেন, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। শ্রী অধিকারী আরও জানান, এসআইআর নিয়ে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে আলোচনার জন্য তিনি 3বার চিঠি দিয়েছেন। তার প্রেক্ষিতে তাকে আগামী শুক্রবার 6ই ফেব্রুয়ারি সাক্ষাতের সুযোগ দেওয়া হয়েছে। এদিকে রাজ্য সরকারের নির্দেশে এসআইআর প্রক্রিয়া বিকৃত করা এবং অসত্য তথ্য জমা দেওয়ার অভিযোগে বিজেপি গতকাল বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায় জেলা শাসকের কার্যালয়ের সামনে।
নির্বাচন কমিশন এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও অন্য দুই নির্বাচন কমিশনার গতকাল মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের বক্তব্য শোনার পরেও তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে বলে কমিশন জানিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার মুখ্যমন্ত্রীর সব প্রশ্নের জবাব দিয়েছেন বলেও কমিশনের তরফে জানানো হয়। এও বলা হয়েছে আইন নিজের নিয়মেই চলবে, কিন্তু কেউ যদি আইন নিজের হাতে নিতে চায় সেক্ষেত্রে কমিশন তার ক্ষমতা প্রয়োগ করে কঠোর ব্যবস্থা নেবে। রাজ্যে এসআইআর এর কাজে যুক্ত আধিকারিকদের কেউ কোনোভাবে বাধা বা চাপের সম্মুখীন হলে তাও বরদাস্ত করা হবে না বলে কমিশন স্পষ্ট জানিয়েছে। এছাড়া বিএলওদের ভাতা সময়ের মধ্যে দেওয়ার কথাও বলেছে কমিশন। উল্লেখ্য, রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম ও প্রাণহানির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন, কিন্তু ঘণ্টাখানেক পর বৈঠক ছেড়ে বেরিয়ে এসে তিনি অভিযোগ করেন কমিশন কেন্দ্রের হয়ে কাজ করছে। এসআইআর প্রক্রিয়ায় রাজ্যের ভোটার তালিকা থেকে 58 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে বলেও তাঁর দাবি। এদিকে তৃণমূল কংগ্রেস দিল্লিতে দুর্বল নাটক মঞ্চস্থ করেছে বলে বিজেপি পাল্টা দাবি করেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বলেন, গোটা দেশ ও পশ্চিমবঙ্গের মানুষ এই নাটক দেখেছেন, কিন্তু তারা কোনোভাবেই বিভ্রান্ত হবেন না। জাতীয় রাজধানীতে থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে Z+ নিরাপত্তা দেওয়া হয়েছে বলে দিল্লি পুলিশ স্পষ্ট জানিয়েছে। পুলিশের স্পেশাল কমিশনার দেবেশ শ্রীবাস্তব গতকাল সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করা তাদের দায়িত্ব। পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে আগাম খবর পাওয়ার পর চাণক্যপুরীর বঙ্গভবনে আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। পুলিশ আরও জানিয়েছে, বঙ্গভবনের ভেতরে কোনো পুলিশকর্মী প্রবেশ করেনি এবং কারোর গতিবিধিতে বাধা দেওয়া হয়নি। উল্লেখ্য, নতুন দিল্লিতে বঙ্গভবনে গতকাল দিল্লি পুলিশের তল্লাশি চালানোর অভিযোগে সরব হন মুখ্যমন্ত্রী। বিজেপি দিল্লি পুলিশ বঙ্গভবন ঘিরে রেখে এখতিয়ার বহির্ভূতভাবে তল্লাশি চালিয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অভিযোগ করেছে তা খারিজ করে দিয়েছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব এবং প্রতিক্রিয়া। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করার পর সমাজের ভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধিরা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, DTH বাংলা এবং আকাশবাণী কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনায় সুপ্রিম কোর্টে ইডির দায়ের করা মামলায় হলফনামা জমা দিয়েছে রাজ্য সরকার। সেখানে মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ইডির তরফেও জবাবি হলফনামা জমা পড়েছে। আজ এই মামলা শুনানি। হলফনামায় রাজ্যের পক্ষে দাবি করা হয়েছে, কলকাতা হাইকোর্টে একই মামলা বিচারাধীন থাকায় দু জায়গায় ইডির পিটিশন দায়ের সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদের পরিপন্থী। বিরোধী রাজনৈতিক দলের বিধায়ক, মন্ত্রী ও সাংসদদের অনুষ্ঠানে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তা সুনিশ্চিত করতে কলকাতা হাইকোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে পুলিশকে সতর্ক থাকা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে। 18 ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। আদালতের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গ সরকার কলকাতার চিংড়িঘাটায় মেট্রো রেল প্রকল্পের জন্য জমি দেয়নি বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অভিযোগ করেছেন। তিনি গতকাল বাজেট পরবর্তী এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে এই অভিযোগ করেন। वेस्ट बंगाल गवर्नमेंट की तरफ से हाई कोर्ट का ऑर्डर होने के बावजूद भी चिंगड़ी घाटा में परमिशन नहीं दी जा रही है। वहाँ पे एक बाईपास रोड भी बना दी गई है। हाई कोर्ट ने भी ऑर्डर दिया है, फिर भी करीब 1.5 साल से ज्यादा हो गया, लेकिन पश्चिम बंगाल की सरकार की तरफ से काम आगे बढ़ाने की परमिशन नहीं है। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, গত 40 বছরে কলকাতায় মাত্র 27 কিলোমিটার মেট্রোর লাইন পাতা হয়েছিল, কিন্তু এনডিএ সরকারের আমলে মাত্র 11 বছরে 45 কিলোমিটার মেট্রোর লাইন সম্প্রসারিত হয়েছে। 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আজ শেষ হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 27 লক্ষ মানুষ গতকাল পর্যন্ত মেলায় এসেছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বিকেলে এক অনুষ্ঠানে সেরা প্রকাশকদের পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে। প্রতিবারের মতো আজও ফ্র্যাঙ্ক কোরেল দিবস উপলক্ষে ইডেনে ডাক্তার বিসি রায় ক্লাব হাউসে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবির শুরু হবে সকাল 9টায়, চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা আজ সার্ভিসেসের মুখোমুখি হবে। গতবারের চ্যাম্পিয়ন বাংলা গ্রুপের শীর্ষে থেকে শেষ 8-এ উঠেছে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর।
ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দেশে উৎপাদিত পণ্যের ওপর এবার মার্কিন শুল্কের হার হবে 18%। আন্তর্জাতিক যাত্রীদের সুবিধার্থে ভারত সরকার নতুন ব্যাগেজ রুলস 2026-এর বিজ্ঞপ্তি জারি করেছে। রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে সংসদের উভয় সভায় আজও আলোচনা চলবে। পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন আজ শুরু হচ্ছে। WPL ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে আজ গুজরাট জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতরাতে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে বার্তালাপের পর একথা জানান। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানান, মেক ইন ইন্ডিয়া পণ্য সামগ্রীর ওপর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে শুল্কের হার 25% কমিয়ে 18% করা হবে। রাষ্ট্রপতি ট্রাম্পকে এক ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করে তাঁর সঙ্গে আলোচনার এই সুযোগ পাওয়া অত্যন্ত সৌভাগ্যজনক বলে শ্রী মোদী উল্লেখ করেন। মার্কিন রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের জন্য 140 কোটি ভারতবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক কৃতজ্ঞতাও জানান প্রধানমন্ত্রী। তিনি এও বলেন, যখন বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং দুটি বৃহৎ অর্থনীতি একজোট হয়ে কাজ করে, তখন তার ফলে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতার অভূতপূর্ব সুযোগ সৃষ্টি হয়, যার ফলে উপকৃত হন দুদেশের মানুষই। রাষ্ট্রপতি ট্রাম্পের নেতৃত্বকে গোটা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। দ্বিপাক্ষিক অংশীদারিত্বকে নজিরবিহীন এক উচ্চতায় পৌঁছে দিতে রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে একযোগে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন বলেও প্রধানমন্ত্রী মোদী দ্ব্যর্থহীন ভাষায় জানান। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উল্লেখযোগ্য বাণিজ্য চুক্তির জন্য বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দুদেশের নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, এই চুক্তি প্রমাণ করে দুদেশের অভিন্ন উন্নয়নের লক্ষ্যে স্বচ্ছ, বাণিজ্যিক এবং সমমনস্ক গণতন্ত্র কাজ করে চলেছে। এর ফলে মেক ইন ইন্ডিয়া, ডিজাইন ইন ইন্ডিয়া এবং ইনোভেট ইন ইন্ডিয়ার ক্ষেত্রে কৃষক, MSME, উদ্যোগপতি এবং দক্ষ শ্রমিকদের জন্য এক বিপুল সুযোগ তৈরি হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রযুক্তিগত সহায়তা পাওয়ার ব্যাপারে এই চুক্তি সহায়ক হবে বলেও মত প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, সুব্রমণিয়ম জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, পীযূষ গোয়েল ও কিরেন রিজিজু এই চুক্তিকে স্বাগত জানিয়ে এজন্য প্রধানমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সুযোগ্য নেতৃত্বে ভারত মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার যে পথ প্রশস্ত হয়েছে, দ্বিপাক্ষিক অংশীদারিত্বের ক্ষেত্রে তা এক বড় সাফল্য। সামাজিক মাধ্যমের এক বার্তায় কোয়াত্রা বলেন, এই বাণিজ্য চুক্তি দুদেশের অর্থনীতি ও জনগণের জন্য নতুন নতুন সুযোগ সম্ভাবনা সৃষ্টি করবে, ফলে উপকৃত হবেন দুদেশের মানুষই। মার্কিন রাষ্ট্রপতির এই শুল্ক হ্রাসের ঘোষণা ভারত মার্কিন অংশীদারিত্বের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছে বলেও উল্লেখ করেন তিনি। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজ দেশে বিরল খনিজের সরবরাহ অব্যাহত রাখতে প্রজেক্ট ভ্যালিউর সূচনা করেছেন। এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে আমেরিকায় বিরল খনিজের বাজার ব্যাহত হচ্ছে, কিন্তু প্রজেক্ট ভ্যালিউ এবার থেকে ওই সমস্যার সমাধান ঘটাবে। ট্রাম্প আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রয়োজন মতো যাবতীয় বিরল খনিজ সরবরাহ সুনিশ্চিত করতে অসাধারণ কিছু পদক্ষেপ নিয়েছে। ভারত সরকার নতুন ব্যাগেজ রুলস 2026-এর বিজ্ঞপ্তি জারি করেছে। একই সঙ্গে প্রকাশিত হয়েছে কাস্টমস ব্যাগেজ ডিক্লারেশন অ্যান্ড প্রসেসিং নীতি 2026 এবং একটি মাস্টার সার্কুলার। ভারত থেকে যাতায়াতকারী আন্তর্জাতিক যাত্রীদের জন্য এই নিয়মাবলী কার্যকর হবে। অর্থমন্ত্রক জানিয়েছে, নতুন নিয়মে বিমানবন্দরের বিদেশ যাত্রা সম্পর্কিত কাজকর্ম হবে আরও সহজ ও দ্রুত। যাত্রীরা এখন তাদের ব্যাগেজ সম্পর্কে ইলেকট্রনিক্সভাবে এবং অগ্রিম ঘোষণা করতে পারবেন, ফলে শুল্ক সংক্রান্ত কাউন্টারে সময়ও বাঁচবে। নতুন এই ঘোষণার ফলে সাধারণ ফ্রি অ্যালাওয়েন্স বৃদ্ধি পাওয়া যাবে ট্রান্সফার অফ রেসিডেন্সের সুবিধা। গয়নার জন্য বিশেষ ছাড়ের কথা জানানো হয়েছে। থাকছে 18 বছরের ঊর্ধ্বে যাত্রীদের জন্য বাইরে কেনা একটি ল্যাপটপ শুল্কমুক্তভাবে নিয়ে আসার সুযোগ। বিদেশ থেকে নতুন কোনো জিনিস নিয়ে আসা বা তাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে জটিলতা কমবে। নির্ধারিত নীতি মেনে কোনো রকম শুল্ক ছাড়াই পোষ্যদের নিয়ে যাত্রা করা সম্ভব হবে। মন্ত্রক বলেছে, আন্তর্জাতিক যাত্রীদের সুবিধা, বাড়তি ভ্রমণ এবং নতুন অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে এবারের বিষয় 2026-27 অর্থবর্ষের বাজেট প্রস্তাব এবং প্রতিক্রিয়া। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় বাজেট পেশ করার পর সমাজের ভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রতিনিধিরা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে সংসদের উভয় সভায় আজও আলোচনা চলবে। লোকসভায় এর জন্য 18 ঘণ্টার সময় ধার্য করা হয়েছে। গতকাল এই সংক্রান্ত প্রস্তাব পেশ করে কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি সর্বানন্দ সোনোয়াল রাষ্ট্রপতির ভাষণকে অত্যন্ত উল্লেখযোগ্য বলে মত প্রকাশ করেন। তিনি বলেন, সামাজিক ন্যায় বিচার, অন্তর্ভুক্তিমূলক বিকাশ এবং বিকশিত ভারত গঠনের প্রতি সরকারের দায়বদ্ধতার প্রতিফলন ঘটেছে এই ভাষণে। মন্ত্রী বলেন, এই সরকারের সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস শুধুমাত্র একটি স্লোগান নয়, বরং সরকারকে পথ দেখাবার একটি নীতি নির্দেশিকা। সেই কারণেই বিকশিত ভারত জিরামজি আইন চালু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে রাজ্যসভাতেও এই নিয়ে 16 ঘণ্টার আলোচনা আজ চলবে। বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগের সাফল্যের পর কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া 2026 সালের মাই ভারত যে দেশের যুবাদের কাছে কেন্দ্রীয় বাজেটকে আরও বোধগম্য করে তোলার জন্য বাজেট কোয়েস্টের সূচনা করেছেন। এছাড়াও বাজেটকে আরও সহজ এবং নাগরিক কেন্দ্র করে তোলাই এর মূল লক্ষ্য। আজ থেকে এটির আনুষ্ঠানিক সূচনা হবে। ড মান্ডভিয়া বলেন, প্রতিযোগিতার প্রথম পর্বের জন্য মাই ভারত পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্তিকরণ চলবে আগামী 17 তারিখ পর্যন্ত। ওই পর্বে শীর্ষস্থানে থাকা প্রতিযোগীরা দ্বিতীয় পর্বের প্রবন্ধ রচনায় অংশগ্রহণের সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন আজ শুরু হচ্ছে, চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। শোক প্রস্তাব গ্রহণের পর অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যাবে। 5 ফেব্রুয়ারি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভা ভোটের আগে 3 মাসের জন্য রাজ্যের অন্তর্বর্তীকালীন বাজেট প্রস্তাব পেশ করবেন। ভারতীয় জনতা পার্টি দলের জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চৌকিকে মণিপুর পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করেছে। দলের সংসদীয় বোর্ডের পক্ষ থেকে এই নিয়োগ করা হয়। দেশে গত জানুয়ারির 30 তারিখ পর্যন্ত রবি শস্য চাষের পরিমাণ 676 লক্ষ হেক্টর ছাড়িয়ে গেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক জানিয়েছে, চলতি মৌসুমে রবি শস্য চাষ জমির পরিমাণ গত বছরের তুলনায় 15 লক্ষ হেক্টর বেশি। এর মধ্যে গম চাষ হয়েছে 335 লক্ষ হেক্টর জমিতে। ধানের ক্ষেত্রে এই পরিমাণ 45 লক্ষ হেক্টরের অধিক। চীন মায়ানমারের 4 নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। শেনজেন ইন্টারমিডিয়েট পিপলস কোর্টে গতকাল সকালে এক বিবৃতিতে জানানো হয়েছে, এরা 6 চীনা নাগরিকের মৃত্যুর জন্য এবং মায়ানমার কেন্দ্রিক প্রতারণা ও জুয়া চক্র চালানোর জন্য দোষী সাব্যস্ত হয়েছে। আদালত জানিয়েছে, এই চক্র চীন সীমান্ত পেরিয়ে দেশের নাগরিকদের $4 বিলিয়ন বেশি অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়। তবে মৃত্যুদণ্ডের কার্যকরের সঠিক সময় আদালত এখনও জানায়নি। মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটের এলিমিনেটর ম্যাচে আজ গুজরাট জায়ান্টস দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে বদোদরা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এই ম্যাচের জয়ী দল বৃহস্পতিবার ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। তুরস্কের আটলান্টায় অবস্থিত এস&পি স্পোর্টস ফুটবল কমপ্লেক্সে গতকাল এক প্রীতি ফুটবল ম্যাচে জার্মান দল হার্থা বিএসসি ফ্রাউনের বিরুদ্ধে সিনিয়র ভারতীয় মহিলা দল 1-0 গোলে জয়লাভ করেছে। ম্যাচের 37তম মিনিটে ভারতের হয়ে একটিমাত্র গোল করেন গ্রেস ডাংমেই। উল্লেখ্য, এএফসি মহিলা এশিয়ান কাপ অস্ট্রেলিয়া 2026-এর প্রস্তুতির অংশ হিসেবে ভারতীয় মহিলা দল এই মুহূর্তে আটলান্টায় রয়েছে। হিমাচল প্রদেশে গত কয়েকদিনের টানা তুষারপাত ও বৃষ্টির কারণে গোটা রাজ্যে তীব্র শৈত্যপ্রবাহ চলছে। রাজ্যের প্রায় 400-এর বেশি সড়ক এখনও বরফে ঢাকা। পাশাপাশি বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। সরকার সড়ক যোগাযোগ পুনরুদ্ধারে পর্যাপ্ত যন্ত্রপাতি ব্যবহার করছে। এদিকে লাহুল স্পিতি জেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আজ তুষার ধসের আশঙ্কা সতর্কতা জারি করেছে। জেলা প্রশাসন নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার এবং নিরাপদ পথ ব্যবহারের পরামর্শ দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, দেশে উৎপাদিত পণ্যের ওপর এবার মার্কিন শুল্কের হার হবে 18%। আন্তর্জাতিক যাত্রীদের সুবিধার্থে ভারত সরকার নতুন ব্যাগেজ রুলস 2026-এর বিজ্ঞপ্তি জারি করেছে। রাষ্ট্রপতির অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে সংসদের উভয় সভায় আজও আলোচনা চলবে। খবর শেষ হল।